আসনের সুযোগ্য সাবেক এবং জামায়াতে ইসলামীর চট্টগ্রামের আমির এবং কর্ম পরিষদ সদস্য এবং আমাদের পোড় খাওয়া নেতা বলে যাদেরকে আমি বলবো পোড় খাওয়া নেতা। দীর্ঘ 18 বৎসরের মধ্যে 9 বৎসর উনি জেলে ছিলেন। তো অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্যেও অবিচলিতভাবে নিজের আদর্শ ধরে রেখেছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব শাহজাহান চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন এখানে আমাদের চট্টগ্রামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জামায়াত ইসলাম এবং শিবির ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় সতীর্থ গুরু ভ্রাতা শ্রীপাদ লীলারাজ গোর্দান ব্রহ্মচারী প্রভু। উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক প্রকাশক শ্রীযুক্ত আয়ান শর্মা। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির সুযোগ্য শিক্ষক শ্রীযুক্ত কুশল বরণ চক্রবর্তী। উপস্থিত রয়েছেন প্রথিতযশা সাংবাদিক শ্রীযুক্ত বিপ্লব পার্থ মহোদয় এবং আমাদের হিন্দু কল্যাণ ফ্রন্টের তমাল রঘু সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের আবাসিক ব্রহ্মচারী বৃন্দ, সবাইকে আমি প্রণাম নিবেদন করছি। তো আমাদের এই সময়ে পাশে এসে দাঁড়ানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা বিষয় হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা আর 50 বৎসর অতিক্রম হয়েছে। আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা এখনো আমাদের কোনো মিশন এবং ভিশন ঠিক করতে পারি না। আমাদের বাঙালি জাতির দুর্ভাগ্য, ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথে জাতি রাষ্ট্রের পরিচয়, ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথে জাতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। কিন্তু আপনি চাইনায় যান, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, আমেরিকায় ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং ভারতে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। এই যে আপনি আমাদের নিকটতম প্রতিবেশী বাংলাদেশের বিষয়ে দেখা যাচ্ছে যে সরকারি দল বিরোধী দল সবাই এক। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই বাংলাদেশে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলি একটা প্ল্যাটফর্মে আসতে পারেনি একটা জাতিরাষ্ট্র বিনির্মাণের জন্য, একটা সুন্দর সহযোগপূর্ণ অবস্থান তৈরি করার ক্ষেত্রে এবং একটা সুন্দর লক্ষ্য স্থাপনের ক্ষেত্রে। এবং হয়েছে কি, কোনো একটা দল যখন ক্ষমতায় থাকে অপর দলের প্রতি বিষোদ্গার করা, তাদের কৃতি ব্যক্তিদেরকে অপমান করা, আবার যখন আরেকটা দল ক্ষমতায় আসে আগের দলের বদনাম করা। এটা হচ্ছে আমাদের জাতি রাষ্ট্রের একটা পরিচায়ক হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে, সাবেক কমরেড মনি সিং থেকে শুরু করে, কমিউনিস্ট থেকে শুরু করে ডানপন্থী বলেন, বামপন্থী বলেন, মধ্যপন্থী বলেন, হিন্দুদের মধ্যে নাই কোনো লিডার বাকি নাই। কিন্তু সবসময় আমরা একটা বা একটা পরিচয় বহন করে আসছি। এটার পেছনে আমি মনে করি সব রাজনৈতিক দলগুলির দায় আছে। তার কারণটা হচ্ছে, সব সময় আমাদের ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এক পাশে ফেলে রাখা হয়েছে। তো এখন আমরা যার দ্বারা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তারপরেও আমরা তার কাছে থাকা ছাড়া কোনো আমাদের কাছে বিকল্প ছিল না। তো এই ক্রান্তি লগ্নে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজত ইসলাম থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলি বাংলাদেশের স্বাধীনতার পরে প্রকাশ্য প্রথম একটা রোল প্লে করছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এবং এই যে পট পরিবর্তনটা হয়েছে, এই পট পরিবর্তনের সুদূর প্রসারী কোনো ফল সৃজিত হবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এই ক্রান্তিটা অতিক্রমণ করার ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অত্যন্ত প্রয়োজন। আমি কালকে বললাম যে আমাদের বাংলাদেশের প্রতিটি লোক কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জামায়াতে ইসলামী, হয় হেফাজত ইসলাম।
তো সবাই যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে কারা এই সমস্যাগুলো সৃজন করছে চিহ্নিত করা কোনো বিষয় নয়। যদিও আমরা সংখ্যালঘু বলছি, কিন্তু বাস্তবিক সংখ্যালঘু হচ্ছে তারা যারা এই জাতি রাষ্ট্রের মধ্যে বিদ্বেষ তৈরি করছে, এই জাতি রাষ্ট্রে বিভক্তি তৈরি করছে, এই জাতি রাষ্ট্রের প্রগতিকে রুদ্ধ করতে চাইছে। এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এখানে আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমাদের ব্রহ্মচারীদের মধ্যে প্রথম আমি এই বসুন্ধরে সাতকানিয়া কলেজে পড়ালেখা করেছি। তো সেই সময় আমাদের অভিভাবক ছিলেন আমাদের শাহজাহান চৌধুরী এমপি মহোদয়। আমি ওনার সঙ্গে তখন অনেকগুলো আমাদের ধর্মীয় সভা করতাম, এবং আমার এই স্কুল কলেজ জীবনে স্কুল জীবনে ড্রেস নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলোর মুখোমুখি হয়েছি, উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সেই সময় সেভ করেছে। এই জন্য আমি আজকে আমার অতীত স্মৃতিচারণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক সময় শহরে আসার সময় ওনার গাড়িতে করে নিয়ে আসতেন। তো আজকে এইরকম একজন আমাদের প্রিয় অভিভাবক আমাদের কাছে এসেছে, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আবার পুনরায়। এবং আমি একটা জিনিস অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে স্থিতিতে আমরা এসে পৌঁছেছি, এইখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম, কেউ নিরাপদ না। কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে ভূ রাজনৈতিক খেলার একটা ফিল্ড হয়ে গিয়েছে, এবং উপনিবেশিক শক্তি এখানে খেলার মাঠ হয়ে গিয়েছে। এখানে যারা উপনিবেশিক শক্তির অনুকূলে কাজ করবে তারাই ক্ষমতায় যাবে। শুধু জনশক্তি দিয়ে এখানে ক্ষমতায় যাওয়া যাবে না, গেলেও টিকে থাকতে পারবে। তো যার ফলশ্রুতিতে এটা যদি রোধ করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ এটাই হচ্ছে একটা মাত্র ট্রাম্প কার্ড, যেটা ব্যবহার করে এখানে বাইরের শক্তির হস্তক্ষেপ করার সুযোগ সাধিত। তো সেজন্য আমি আপনাদের সকলকে বলবো, আমাদের সৃষ্টির মহামানব যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ব্যক্তি জীবনে যেই বুড়িমা পথে কাটা দিয়েছে, সেই বুড়িমার শুশ্রূষার জন্য আপন সাহেবীদেরকে নিযুক্ত করেছে। ইহুদি হয়ে যেই মসজিদের দ্বারে প্রস্রাব করেছে, তাকে দণ্ড দিতে বারণ করে, তাকে প্রস্রাব করে সুযোগ দিতে দিয়েছে, এবং সাহেবীদেরকে মসজিদ পরিষ্কার করার প্রেরণা দিয়েছে। এই হচ্ছে ইসলাম। যেখানে আমাদের এই ভারতবর্ষ, আমরা হচ্ছে এই ভূমির ভূমিজ সন্তান। আমরা এখানে শতভাগ হিন্দু ছিল। পয়গম্বর, আউলিয়া, বিভিন্ন দরবেশরা এসে তারা তাদের সৌহার্দ্য, সম্প্রীতি, মমত্বের দ্বারা এখানে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, অস্ত্রের মুখে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে প্রতিহিংসার যে রাজনীতির বলি হচ্ছে, এখন কি নতুন করে আর ইসলামের দাওয়াতে মানুষ আকর্ষিত হচ্ছে? খুব কম, তুলনা এটা করা যায় না। বৃদ্ধির সংখ্যাটা খুব কম। কেন? তার কারণ হচ্ছে ইসলামের মূল আদর্শ থেকে প্রচারকদের দৃষ্টিভঙ্গি সরে গিয়েছিল। তো সেজন্য আমি অনুরোধ করব, জামায়াতে ইসলামী একটা হচ্ছে সুসংহত দল, এবং বাংলাদেশের মধ্যে যদি একটা পরীক্ষিত দল বলা হয়, সেটা হচ্ছে জামায়াতে ইসলাম। কেউ স্বীকার করেন অথবা না করেন, নিন্দুকেরা অনেক নিন্দা করতে পারে, এখানে দুর্নীতি, এখানে অর্থের বিনিময়ে পদায়ন, এগুলোর সুযোগ নাই। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব দলে এই সুযোগটি রয়েছে, যার ফলশ্রুতিতে সেখানে দূষিত বেনুজল ঢুকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে, একটা যেহেতু পরীক্ষিত দল, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি এটা দৃষ্টিভঙ্গিগত উদাহরণ বলবো, যে ভারতে আমাদের বিজেপি আছে, বিজেপিকে অনেকে হিন্দুত্ববাদী দল বলছে, তাদের মধ্যেও কিন্তু সংখ্যালঘু সেল রয়েছে, ইসলামিক সেল রয়েছে। তো আমার একটা অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র ইসলামিক প্রজাতন্ত্রে, আমাদের নবীজির বিদায়ী হজের ভাষণে সব ক্ষেত্রে, আমাদের যখন হযরত আমার ওমর রাসূলের ক্ষমতার সময়ে সিরিয়ায় বোধহয় একটা যীশু খ্রিস্টের নাক ভেঙে দিয়েছিল, সেই দোষী ধরতে না পারার কারণে সেখানকার যিনি গভর্নর, তিনি তার নিজের নাক কেটে দিতে উদ্যত হয়েছেন, এবং যে অপরাধে কাজ করছিল সে অনুতপ্ত হয়েছে। তো প্রকৃত ধর্মের অনুশাসন এবং দৃষ্টিভঙ্গি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সকলেই নিরাপদ থাকবে।
তো সেজন্য যারা কৃত্রিম ধর্মের ছল ছাতুরি পূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মকে, ইসলামকে বিতর্কিত করতে চাইছে, আজকে একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আমি শুনেছি যে, এবং আমাদের বিভিন্ন ফেসবুক লাইভে দেখেছি, আমি যখন গত পরশুদিন আমাদের হেফাজত ইসলামের নায়েবে আমির আমাদের কুণ্ডলিক ধামে গিয়েছেন, আমি সেখানে বলেছি যে, সেখানে বললাম যে একটা মাদানী সাহেব, তিনি একজন প্রখ্যাত আলেম, তিনি বললেন যে ইসকনের একজন অফিসার কাশিমপুর কারাগারে অনেক লোককে হত্যা করছে। অথচ আপনারা জানেন কিনা জানি না, ইসকন সম্পর্কে, জামায়াত ইসলাম সম্পর্কে যেমন একটা নেতিবাচক প্রচারণা বাংলাদেশে এবং বাইরে একটা গোষ্ঠী করে আসছে, আমরাও ঠিক তদনুরূপ একটা নেতিবাচক প্রচারণার শিকার। কারণটা হচ্ছে, আপনারা দেখবেন 2-3 পরাশক্তি, চায়না, রাশিয়া, আমেরিকা পরস্পর বিরোধী, কিন্তু একটা মাত্র সংগঠন সারা পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি প্রচার হচ্ছে রাশিয়া এবং আমেরিকা, ইউরোপে। তাহলে দুটো বিপরীত মেরুর শক্তি কেন্দ্রে অবস্থান করে, চায়না থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, এখন মধ্যপ্রাচ্যের আবুধাবির যিনি আমির শেখ না সুলতান, মনে হয় সুলতান, উনি আমাদেরকে জায়গা প্রদান করেছেন এবং সৌদি আরবেও জায়গা প্রদান করার কথা চলছে। তো সারা বিশ্বব্যাপী যে সমাদৃত প্রতিষ্ঠান, যেখানে মানবাধিকার নিয়ে উগ্রবাদকে যে সমস্ত দেশ পছন্দ করে না, সেখানেও ইসকন সমগ্র দেশে কার্যক্রম করছে। আমাদের বিরুদ্ধে বৈশ্বিক কোনো একটা রিপোর্ট কোথাও দেখাতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, আমাদেরকে একটা কট্টর উগ্র জাতীয়তাবাদ, কোনো ক্ষেত্রে হিন্দুদের শিবির, এইরকম দৃষ্টিভঙ্গি প্রদান করে বিতর্কিত করার প্রচেষ্টা করছে। এবং আমরা মাছ মাংস খাই না, কোনো প্রাণী হত্যা করি, আমাদের মধ্যে কোনো প্রাণী হত্যা করা হয় না এবং কাউকে উৎসাহিত করা হয় না। আমাদের ফল বাগানের কোনো ফল আমরা সুরক্ষিত রাখতে পারি না, কাঠবিড়ালিরা খেয়ে ফেলে, বানরেরা খেয়ে ফেলে, আমরা মারি না, অভয়ারণ্য আপনারা যদি দেখেন। তো এখন আমরা কোনো নেশা গ্রহণ করি না, আমাদের চা, পান, সিগারেট সহ সমস্ত নেশা বন্ধ। তাস, পাশা, জুয়া নিষিদ্ধ, 4টা আমাদের মূল স্তম্ভের মধ্যে, 3টা আরেকটা হচ্ছে অবৈধ যৌনাচার। তাহলে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যেই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া হয়, আমাদের সঙ্গে কোনো মতাদর্শ পার্থক্য নেই। আমরাও একই ঈশ্বরের, একেশ্বরবাদী, আমরা একই একেশ্বরের আরাধনা করছি। তো সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আধ্যাত্মিক চেতনা এবং দর্শনগতভাবে হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম বা ইসলামিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো বিরোধ নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার অত্যন্ত প্রিয়জন আমাদের শাহজাহান চৌধুরী সাবেক এমপি মহোদয়, উনি যেহেতু এখানকার আমির, আপনারা এখন যেভাবে নিজ গুণে এসেছেন আমাদেরকে এই বিপদ ক্রান্তিতে পাশে দাঁড়ানোর জন্য, আমাদের সঙ্গে যদি ডায়ালগ হয়, যোগাযোগ হয়, তাহলে আপনারা আমাদের ভেতরে নারী বুড়ি সব জানতে পারবেন, আমাদের দৃষ্টিভঙ্গি কি, উদ্দেশ্য, আদর্শ কি, সব জানতে পারবেন। এবং আপনারা একটা জিনিস দেখবেন, গতবার 21 সালে যখন সাম্প্রদায়িক আক্রমণ হয় দুর্গাপূজার সময়, সারা বিশ্বে, পৃথিবীতে অন্যান্য অর্গানাইজেশন বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা বলেছে, কিন্তু আমাদের বৈশ্বিক কেন্দ্র মায়াপুর এবং ইউরোপ, আমেরিকা সহ প্রতিটা কেন্দ্র থেকে 154টা দেশে আন্দোলন হয়েছে। প্রতিটা জায়গায় বলা হয়েছে, না, কোনো দেশ বা কোনো সংগঠন, আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করবে না, বাংলাদেশ সরকারই এই ব্যবস্থা করবে। এই আর্থিকা জায়গা বহিরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ইসকন প্রত্যাশা করে না। এবং আমি গত 4-5 দিন ধরে যেই সব আন্তর্জাতিক মিডিয়ায় আমি টক শোতে অংশগ্রহণ করেছি, সেখানে আমেরিকান সিনেটর থেকে শুরু করে ভারতের বিজেপি, কংগ্রেস লিডাররা, ফরেন রিলেশন কমিটির লোকেরা, সেনাবাহিনীর উপপ্রধান থেকে শুরু অনেকেই ছিল। আমি সব জায়গায় একটা জিনিস বলেছি, এখানে হস্তক্ষেপের প্রয়োজন নেই। আপনারা শুধু বাংলাদেশের মানুষকে আমাদের পাশে কাজ করার জন্য অনুপ্রেরণা দেন, শক্তি দেন, যাতে তারা কাজ করতে পারে। তো সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের নবীজি যেভাবে একটা সাম্য মৈত্রীর পরিবেশ স্থাপন করেছিলেন, আপনারাও যেন সেই আদর্শের উপযুক্ত পথিকৃৎ হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে অনুসরণীয় হন। এবং আপনারা নিশ্চয় অনুসরণীয়,
পরবর্তী প্রজন্মের কাছে নেতিবাচক ধারণাগুলো দূর হয়। আমি একটু সময় নষ্ট করেছি, কারণ আমি এইভাবে সবাইকে একসাথে তো পাবো না, এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলেছি। দয়া করে আমার যদি কোনো কথায়, কারণ আমাদের শ্রী চৈতন্যদেব যিনি অহিংসা আর প্রেমের পূজারী, আজকে বাঙালিরা বাংলা ভাষার সমৃদ্ধ হয়েছে মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের দ্বারা। তো আমরা সেই শ্রী চৈতন্যদেবের অহিংসা, মৈত্রী আর প্রেমের পূজারী। তো উনি হচ্ছেন আমাদের আদর্শিক গুরু। তিনি বলছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীব, শুধু মানুষ না, প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে স্রষ্টা রয়েছে। তো সেই জন্য মন ভাঙা তো মন্দির ভাঙা। মন্দির সুরক্ষা হচ্ছে, কিন্তু আমাদের মনটা যেন সুরক্ষিত থাকে সেই জন্য, এবং আপনারাও যেন আমাদের কোনো কথাবার্তায় কষ্ট না পান, এই জন্য নিজ গুণে আপনাদের সন্তান জ্ঞানে ক্ষমা প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করছি এবং ধন্যবাদ। হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় নেতা এবং জামাত ইসলামী যৌথভাবে আমরা মিলিত এই সভার বিশেষ করে বিশ্বদাস কর্মচারী, এরপরে গৌরদাস কর্মচারী জামাত নেতৃবৃন্দ এবং আপনারা যারা নেতৃত্ব আছেন এই সমাবেশে আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ সম্মান আপনাদেরকে জানিয়েছি এবং আন্তরিকভাবে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসাও আপনাদের। সম্মানিত ভাইয়েরা, আমার সম্পর্কে আমার অত্যন্ত স্নেহ এবং যাকে আমার ছেলের মতো করেই আমার বাড়িতেও আসা যাওয়া ছিল, আমার সাথে ছিল। সে যে আজকে এত বড় পোস্টে এসেছে, ধর্মীয়ভাবে এত বড় নেতা হয়েছে, আমি নিজকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি যে তার সাথে আমার ছোটকাল থেকে আমার ছেলের মতো করে তাকে আমি এই পর্যায়ে দেখতেছি। এই জন্য আন্তরিকভাবে আমাদের অত্যন্ত খুশি লাগতেছে। এইখানে আরও অন্যান্য জন যারা আছেন, আমার সাথে আরও যারা আছেন, তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সেক্রেটারি আছে নাইবা বিশ্বের আমার সময় নেই, আছে এনএসআইয়ের সাথে এরপরে আমার 4টায়-5টার সময় ফুটিয়েতে আমাদের আমি প্রথমে আমাদের জামাত ইসলামী সম্পর্কে এক মিনিট কথা বলতে চাই। জামাত ইসলামী একটি আমাদের মধ্যে অমুসলিমদেরও অনেক সদস্য। আমরা চাই একটা ওয়েলফেয়ার স্টেট, যেই ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে 2004 সালে আমাদের সাবেক আমির জামাত মৌলানা নিজাম পাশে গিয়েছেন। উনি একটা মদিনার সনদ অনুসারে ওয়েলফেয়ার স্টেটের একটা কাঠামো দিয়েছেন। আমি আজকে সেই কাঠামোটা বলতে গেলে অনেক সময় লাগবে। সেই কাঠামোর মূল কথা হলো, দেশ আমাদের, আমরা দেশের জন্য সবাই মিলেমিশে এই দেশটাকে বসবাসযোগ্য করার জন্য যা করা দরকার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ এই গোষ্ঠী চাকমারা সহ আমরা সবাই মিলেমিশে দেশটাকে গঠন করব। দিস ইজ আওয়ার মেসেজ, ডিক্লারেশন ফ্রম মৌলানা নিজামী 2004 পার্লামেন্টে। এই বক্তব্যটা আপনাদের সবার কাছে আছে। আমি আশা করি আমার স্নেহধন্য, আমার পরিচিতল্য, আমার কর্মচারী কৃষ্ণদাস তার কাছে অবশ্যই ক্লিয়ার আছে। আমি তার কাছে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সেই ওয়ার্ল্ডের পরিস্থিতি নিয়ে যেভাবে সুন্দর করে বিবরণ করেছে। দিস বিবরণ এটা আমাদের জামাত ইসলামী। আপনি যেটা আন্তর্জাতিকভাবে যে রাজনৈতিক কথা বলেছেন, আমরা জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা রাজনীতি আমরা সবাই সজাগ হয়েছি। আজকে আমি রাজনীতির ক্ষেত্রে যেটা বলব যে আজকে আমাদের এটা একটা মানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কেন আজকে আমার দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক এই শব্দ কেন উঠবে? আজকে 53টা বছর হয়ে গেল আমরা পার্লামেন্ট থেকে
এই বিষয়টা কেন নিষ্পত্তি করতে পারলাম না? বিএনপি আসলে একরকম, আওয়ামী লীগ আসলে আগে। আমরা জামাত ইসলামীরা কোনোদিন ক্ষমতায় আসি না। 4 দলীয় জোটের সময় আমরা অনলি ফর শেয়ারে ছিলাম, অর্থাৎ অংশীদার হয়েছে আমাদের এই জামাত ইসলামী। আপনারা যেভাবে আপনাদের হিন্দু ধর্ম নিয়ে চর্চা করেন, আমরাও ঠিক সেভাবে চর্চা করি। আমরা এখানে 4 জন লিডার আছি। চট্টগ্রাম শহরে আমরা কোথাও একটা বাস রাখার জায়গাও আমাদের নিজস্বভাবে নাই। আমার সেক্রেটারিরও নাই, রায়বাবের 2 জন আছে, ওনাদেরও নাই। এরপরে স্যার আমাদের প্রচার সেক্রেটারি, আমরা কারো চট্টগ্রাম শহরে নিজস্ব কোনো আমার কৃষ্ণদাস জানে আমি জমিদার ফ্যামিলি একজন ছেলে। আমরা 100 বছরের জমিদারি করেছি। সাতকানিয়াতে আমাদের প্রায় 9টা ইউনিয়ন আমাদের আন্ডারে ছিল। এমনকি আপনাদের পদুয়ার যেটা রাজবাড়ি ছিল, সেটাও আমাদের রাজবাড়ি ছিল। আমাদের বাড়িতে হিন্দু এবং আপনাদের সমস্ত পূজা পার্বণে আমাদের জমিদার বাড়িতে, অর্থাৎ আমাদের চৌধুরী বাড়িতে, এগুলো সব আমরা পালন করতাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের ধর্ম নিয়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জামাত এবং শিবির আমরা চর্চা করি। আপনারা যেইভাবে করে সাধনা করেন, আমরাও ঠিক সেভাবে সাধনা করি। যেমন আমাদের মধ্যে যে কেউ প্রবেশ করতে পারে না। আমাদের এখানে একটা মান আছে যে আমাদের প্রথম সদস্য হতে হবে, এরপরে কর্মী হতে হবে, এরপরে অগ্রসর কর্মী হতে হবে, এরপরে রোপণ প্রার্থী হতে হবে, এরপরেই একজন রোপণ হতে পারে। এবং এই রোপণের ব্যাপারে আপনাদের যেমন একটা শপথ আছে, আমাদেরও ঠিক সেরকম শপথ আছে। আমরা হারাম হালাল পার্থক্য করে চলতে হবে। আমরা কোনো দুর্নীতি করতে পারবো না। ইসলামের বিরুদ্ধে, অর্থাৎ দুশ্চরিত্রের কোনো দুশ্চরিত্র, যেমন আপনারা সিগারেট খান না, আমরাও সিগারেট খাই। আপনারা যেমন নেশা করেন না, আপনারাও ঠিক তেমন নেশা করেন না। আপনাদের মধ্যে আমাদের পার্থক্য এতটুকু, আমরা একটু মাংস খাই, মাছ খাই, আপনারা মাংস মাছ খান না। কিন্তু আমি নিজে এখন থেকে এবং দীর্ঘদিন আমিও একটা বড় আল্লাহ তাআলার বলির কাছে বায়াত গ্রহণ করার থেকে আমিও আমার ধর্মীয়, আপনারা যেভাবে সাধনা করেন, আমিও ঠিক সেভাবে। আজকে আমার ফজরের সময় যারা ছিল তারা জানে, ফজর থেকে শুরু করে 11টা পর্যন্ত কি করতে হবে, ঠিক সেইভাবে করে আমরা করি। এটাই হচ্ছে জামাত ইসলাম। আমাদের সাথে ধর্মীয় গ্রন্থ আল কোরআনের সম্পর্ক, আমাদের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পর্ক। আপনারা আজ পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে আমাদের যেমন জায়গা নেই, যেমন জমি নাই, তেমনিভাবে একটি টাকাও ব্যাংক থেকে নিয়েছি 53 বছরে এই চট্টগ্রাম শহরে কেউ প্রমাণ দিতে পারবে না। আমরা এইভাবে করে আমরা দুর্নীতিমুক্তভাবে শিবির এবং জামাত আমরা নিজেরা করি। আমি বিশ্বাস করি কারে চলি, খুব খারাপ লাগে। আমি চাই যে আমি ট্যাক্সিতে চলে থাকি, তা আমার একজন কর্মী সে তো রিক্সায় চলতে পারতেছে না, আমি কার এখানে চলি? এর জন্য আমি পার্টিগতভাবে এনজিওভাবে বহুজন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আজকে কারে চলতে হচ্ছে। আমি খাওয়ার ক্ষেত্রেও আমাদের 2 জন নায়িকা আমির আছেন, কর্মী পরিষদ আছেন, আমরা খাওয়ার ক্ষেত্রেও অত্যন্ত মেপে আমরা খাওয়া দাওয়া। আমি কোনো ধরনের উচ্চবিলাসীপূর্ণ জীবনযাপন, খাওয়া দাওয়া সম্পূর্ণ উন্নতিও করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি। এই জন্য আমার জামাত ইসলামের পরিচয়টা আপনাদেরকে তুলে ধরলাম। এরপরে যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র, আসলে এটা কোনো রাজনীতি না, এটা জামাত ইসলামেরও নয়, বিএনপিরও নয়। এটা হচ্ছে কতগুলা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একটা কোটার ভিত্তিতে পরিচালিত হওয়ার জন্য তারা আন্দোলন করেছে। তাদের সর্বশেষ স্লোগান কি? শুধু কোটা নয়, পুরা রাষ্ট্রকে মেরামত করতে। আপনারা সবাই 2 জন আছেন, এখন রাষ্ট্রের অবস্থাটা হলে এই রাষ্ট্রের মধ্যে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, এরপরে হচ্ছে যে সিন্ডিকেট, কিশোর গ্যাং, ব্যাংক ঋণ খেলাফি, এর ফলে হচ্ছে যে আপনার বাজার নিয়ন্ত্রণ, এরপরে হচ্ছে যে আমাদের কথা বলার। আপনারা বলেন আজকে বাংলাদেশের 53 বছরে এই দেশের মানুষগুলা সম্পূর্ণরূপে এগুলির মাধ্যমে নিষ্পেষিত। আজকে ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা যারা লুট করে নিল, তাদের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিস্ট, লোভী, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, এদের বিরুদ্ধেই আমাদের কিশোর ছাত্র বন্ধুরা আজকে আন্দোলন করেছে। সবসময় গতকালকেও বক্তব্য রেখেছে,
আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা মানি লন্ডারিং এর বিরুদ্ধে, আমরা ধনাঢ্য ব্যক্তিদের বিরুদ্ধে, আমরা সিন্ডিকেট যেটা গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে। এরপরে হচ্ছে ব্যাংক লোন নিয়ে, আপনারা জানেন ইসলামী ব্যাংক সম্পূর্ণরূপে লুট করে দিয়েছে। কালকে রাত্রে প্রায় 2.5-3 ঘন্টা বৈঠক হয়েছে। ইসলামী ব্যাংকের যা টাকা ছিল তার 3 ভাগের 2 ভাগ টাকা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে টাকা ধ্বংস করা হয়েছে। শুধু ইসলামিক ব্যাংক নয়, বাংলাদেশ ব্যাংকে আজকে সার্কুলার হয়েছে 1 লক্ষ টাকার উপরে কোনো চেক স্যাংশন হবে না। আর যতগুলা লোন বিতরণ করা হয়েছে সব নতুন লোন বিতরণের যে কিস্তি আছে সব কিছু বন্ধ করে দিয়েছে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রধান বিচারপতি আজকে বাংলাদেশের মানুষকে বিচার দিয়েছে। আজকে 53 বছরে সত্যিকার আপনারা যেভাবে বিচার পান নাই, আমরা জামাত ইসলামীরাও ঠিক সেভাবে বিচার পাই নাই। আমরা ইসলামী ছাত্র শিবির যারা, তারাও বিচার পাই না। আমরা বিচার অভিযুক্তভাবে আজকে নিপীড়িত। আমার স্নেহধন্য তো বলেছে, আমি প্রায় আজকে কিস্তিতে হিসাবে করলে 9.5 বছরের কাছাকাছি আমি 2008 সাল থেকে 9.5 বছর জেলখানায় আমি বন্দী ছিলাম। এইভাবে আমাদের অনেক নেতা, আমাদের মামলা। এই জন্যে আজকে আমরা শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জনগণ হিসাবে, জামাত ইসলামী হিসাবে, জনগণ হিসাবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ঠিক তেমনিভাবে জামাত ইসলামী ছাত্র শিবির আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়ে এই নিয়ে আসি। আপনারা বলেন যে এইখানে জামাতের কোনো স্লোগান নাই, এগুলো হলো বাংলার বিশুদ্ধ মানুষের স্লোগান। এই স্লোগান হলো বাংলার জনতার স্লোগান। এই আজকে শিল্প কারখানা, আজকে শ্রমিক, তারা সবাই অধিকার হারা। আজকে বাজার থেকে আজকে চিন্তা করতে পারেন, বাংলাতে বসে 100 টাকা দিয়ে যদি আপনাকে করলা কিনে খেতে হয়, কচু শাক যদি 50 টাকা দিয়ে খেতে হয়, তাহলে আমরা কোথায় যাব? এই হচ্ছে আমাদের দেশ। এই দেশের এই অবস্থার মধ্য থেকে পরিবর্তন করার জন্যে আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আমাদের জামাত ইসলামী সারা বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামে আমরা যারা রয়েছি, আমরা একদিনের জন্য আপনাদের যে কোথাও কোনো ধর্মীয়ভাবে আমরা উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য রেখেছি, আমি আমার নায়েব আমির কর্মপরিষদ সদস্য যারা জামাতের নেতৃবৃন্দ মহানগরীতে ছিলেন, 88 সাল বলেন, 91 সাল বলেন, 96 সাল বলেন, এরপরে সর্বশেষ 2008 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কোথাও কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য রেখেছি। আমার মনে হয় আপনারা যদি রেকর্ড দেখাতে পারেন, আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাই। আমাদের কারো কোনো বক্তব্যে যদি আপনারা আহত করে থাকেন, অথচ আমার জানা মতে আমি কোনো বক্তব্য সেটা রাখি নাই। আমি 10টা বছর, আমি আজকে সাতকানিয়া লোহাগাড়াতে 35টা বছর কাজ করতেছি। আমার স্নেহধন্য জানে আমি এই 31 বছরে 10 বছরে এমপি ছিলাম। 31 বছরে সাতকানিয়া লোহাগাড়াতে কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো একটা স্থানীয়, এখন আপনাদের ধর্মীয় যখন অনুষ্ঠান হতো, আমি শাহজাহান চৌধুরী সহ শিবির এবং জমাতের লোকেরা, আমি লোকদেরকে দিয়া সব সময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। কাকেও কোনো ধরনের সামান্যতম আমি উক্তি করেছি বলে কোনো প্রমাণ দিতে পারবেন না। বুদ্ধ ধর্মের যারা ছিলেন তারাও, এবং আপনারা যারা ছিলেন, আপনি তো ছোট ছিলেন, আরও যারা ধর্মীয় নেতা ছিলেন, সাতকানিয়ার একটি প্রমাণ, আজ আমরা কলেজ ময়দানে হিন্দুদের বিশাল সমাবেশ আমি সাতকানিয়া কলেজের মাঠে করেছিলাম। সেই মাঠের টোটাল ফাইন্যান্স আমি করেছিলাম, এবং দুপুরবেলা টোটাল আপনাদের যেই বোঝ, এই বোঝের দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি রাজনীতিতে বিশ্বাস করি, চরিত্রতে বিশ্বাস করি, আমি লোভী মানুষ নই। আপনারা সবাই জানেন সাতকানিয়া লোহাগাড়া প্রত্যেকটা মানুষ সাক্ষী দেবে, আমি লোককে কোনোদিন প্রশ্রয় দিই নাই, আমি দ্বিতীয় জানি না। আমি জমিদার পরিবারের সন্তান, শিক্ষিত পরিবারের সন্তান এবং সচেতন মানুষের সন্তান, আমি বিবেকবান মানুষের সন্তান। আমার বাপ, আমার দাদা, এবং আমি তো দক্ষিণ চট্টগ্রামে সর্বপ্রথম যিনি এমএ পাস করেছেন, ইনি হচ্ছেন আমার দাদা কাদের বকশী সাহেব। দক্ষিণ চট্টগ্রামের সর্বপ্রথম এমবিবিএস ডাক্তার হচ্ছেন আমার চাচা ডাক্তার মোহাম্মদ ইসমাইল, যিনি আমেরিকাতে মারা গেছেন। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে আজকে যে বিভিন্ন মন্দিরে হামলা, আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে হামলা হোক, এটা তো তীব্র নিন্দা করি। এটা কোনো অবস্থায় হতে পারে না। আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক,
যুবলীগ হোক, সবাই তো আমাদের দেশটাকে আমাদের গঠন করতে হবে। এটাই হলো আমাদের জামাত ইসলামের আদর্শ, এটাই হলো আমাদের জামাত ইসলামের রাজনীতি। আমাদের রাজনীতির মধ্যে সাম্প্রদায়িকতার কোনো লেশ মাত্র আমাদের না। আমি তো আপনাদেরকে বললাম, আমার যে 5-6 জন কর্ম পরিষদ মেম্বার, আমাদের তাও কিছুই নেই। আমি কারে চড়তেও আমার আসলে খারাপ লাগে জনগণের কারণে। তাই আপনারা এতগুলো ধর্মের মধ্যে আপনারা সাধনা করছেন, আপনারাও প্রভুকে পাওয়ার জন্যই সাধনা করছেন। আমরাও প্রভুর সন্তুষ্টির আবেদনে জামাত ইসলামী করছি। আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের রাস্তা দুইটা হতে পারে, কিন্তু আমাদের মিলন হলো এক। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চাই, প্রভুকে সন্তুষ্ট করতে চাই। আমার চাচা সহ আপনারা যারা এখানে রয়েছে, তারাও এটা না এই এরাও আপনারও এক ঈশ্বর, এক আল্লাহকে, এক প্রভুকে আপনারও সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটা দিয়ে দিচ্ছেন। আমাদের মধ্যে আপনাদের সাধনার ক্ষেত্রে বিশাল মিল রয়েছে। তো আজকে আমি বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, আমার চাচা এবং আমার ভাইপু, আপনারা যারা আছেন তাদেরকে বলবো, আমরা আপনাদের পাশে আছি। আমরা এখানে কোনো পৃথক নয়। আমাদের উপরে যেভাবে হামলা হয়েছে গত 18 বছরে আপনারা দেখেছেন, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের দোকান, আমাদের ব্যবসা বাণিজ্য, আমার তো ব্যবসা বাণিজ্য নেই, আমি একজন ফকির মানুষ, এভাবে করে আমাদের প্রত্যেকটা মানুষের উপরে হামলা হয়েছে। আপনারা অবশ্যই সেটি ব্যথা পেয়েছেন, আপনারাও মানসিকভাবে কষ্ট পেয়েছেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব কালকে ঢাকা ঈশ্বর মন্দিরে গিয়েছিল। আপনারা মনে করবেন না আমরা ইন্ডিয়া বিরোধী। আমি পরিষ্কার বলতে চাই, আমরা হিন্দুস্তান বিরোধী নই, আমরা ইন্ডিয়া বিরোধী নই। আমরা ইন্ডিয়া একটি রাষ্ট্র, সম্মানজনক রাষ্ট্র। তার রাষ্ট্রের ভিতরে তার শান্তি শৃঙ্খলা রাজনীতি তারাই করবে, আমরা তাদের ব্যাপারে মাথা ঘামাবো না। ঠিক তেমনি ভাবে ইন্ডিয়াও আশা করি আমাদের বাংলাদেশের ব্যাপারে তারাও কোনো নাক খোলাবে না। তারা শুধুমাত্র আপনারা যা হিন্দু সম্প্রদায় রয়েছে, নির্যাতিত রয়েছেন, তাদের জন্যই তারাও কথা বলে। তারা শুধু হিন্দুদের জন্য কথা বলে তা ঠিক না, তারা আমাদের মুসলমানদের, আমরা যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তাদের ব্যাপারেও হিন্দুস্তান কথা বলবে। বিশেষ করে রাহুল গান্ধীর কংগ্রেস আমাদের ব্যাপারে কথা বলেছে। আপনারা অবশ্যই জানেন 2018 সালে রাহুল গান্ধী কংগ্রেসের অধিবেশন যেটা করেছেন, সেই অধিবেশনে এইখানে যারা রাজনীতি হারা এবং রাজনৈতিকভাবে নিপীড়িত হচ্ছে, সেই ব্যাপারে রাহুল গান্ধী তার যেটা লং মার্চ যেটাকে বলা হয়, সেখানে উনি প্রায় 5 বার বক্তব্য রেখেছেন। তাই বলবো, আমরা ইন্ডিয়া বিরোধী নই, আমরা আদর্শের বিরোধী। অর্থাৎ আমরা আগ্রাসনকে কোনোদিনও বরদাস্ত করবো না। আজকে চায়না আর হিন্দুস্তান আর আমেরিকা, রাশিয়া আমাদেরকে নিয়ে যে খেলা খেলতে যাচ্ছে, আজকে বিশেষ করে কিশোর গ্যাংয়ের মাধ্যমে বিভিন্নভাবে যে বিশৃঙ্খলা হাঙ্গামা করতেছে, আপনারা, আমি আজকেও 3টা বাজে বসবো, গতকালকেও বসেছি, রাত্রেও বাসকালিতে একটু খবর পেয়েছি, রাউজানে 2টা বাজে আমার কাছে আপনি টেলিফোন করেছেন। আমি সাথে সাথেই জিএসি মহোদয়কে টেলিফোন করেছি, উনি সাথে সাথেই সেখানে মাছ করেছে। কালকে আমার একটা বক্তব্য হয়তো একটু করে আপনারা মনে কষ্ট পেয়েছেন, আমি ইসকন শব্দটা বলেছি, আই এম সরি, আমি আমার বক্তব্যটা উদ্ধার করছি। আমি ইসকন সম্পর্কে আসলে আমার যেভাবে ধারণা থাকা দরকার ছিল, আমার সেভাবে ছিল না। এই জন্য আমি কালকে একটা কথা বলতে গিয়ে এই ফাউল কথাটা মনে করেছি। আই এম সরি, আমি আমার কথাটা উদ্ধার করছি। ইসকন কিছু বলে নাই, বরং কিশোর গ্যাংয়ের যারা আছেন তারাই এই অপরিচিত, এরাই কিছু বলেছে। তো আমি আর বক্তব্য দীর্ঘ রাখবো না, আপনাদের পাশে আমরা থাকবো, আপনারাও আমাদের বিআইতে আসবেন। আমরা আপনাদের মতো এত 100 টাকা খরচ করতে পারি নাই, আমরা 2-3 কোটি টাকা খরচ করে বিআই করেছি। এই বিআইটা হচ্ছে আমাদের অর্থাৎ আপনাদের। আর আমি রাজাপুকুর লাইনে 90 জন হলো হিন্দু ধর্মের অধিবাসী। আমি সেইখানে 24টা বছর আমি কাটিয়েছি, রাজাপুকুর লাইনে 24 বছর কাটিয়েছি। ওইখানের পূজামণ্ড প্রতি বছর আমি উদ্বোধন করেছি রঞ্জিত সাহেবের সাথে, এবং বক্তব্য আমি সেখানে রেখেছি। আমি হিন্দু ধর্ম সম্পর্কে যেভাবে আমার লেখাপড়া দরকার, আমাদের সেভাবে লেখাপড়া আমি করতে পারি নাই, আমার স্নেহদণ্ড আমাকে সেইভাবে দায়িত্ব করে নাই, তাই আর কিছু জানতে পারলাম। আমি অবশ্যই বিশ্বাস করি ধর্ম এটা যার, আর আমাদের দেশ আমাদের আছে।
আপনাদের সবাইকে আমাদেরকে আজকে জায়গা দিলেন, আমরা জমাতে মুরব্বীরা একসাথে এখানে আসতে পেরে আপনাদের কাছে আপনারা দাওয়াত দিয়েছেন। এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল এবং আরো বিভিন্ন এলাকার যারা প্রিন্সিপাল, সাতকানিয়া লোহাগাড়াতে 91তে আমি 65,000 ভোট পেয়েছিলাম, আর 2001 সালে আমি ভোট পেয়েছিলাম 1,13,000-এর কাছাকাছি। আপনারা সেখানে চিন্তা করে দেখেন, সাতকানিয়া লোকালের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাকে গৌরীশঙ্কর উচ্চ বিদ্যালয়, কাঞ্চনা ইউনিয়ন, এরপরে উচিয়া ইউনিয়ন সহ ভোটের সঙ্গে 2 টাকার নোটও ঢুকিয়ে দিয়েছে। অনেকে টাকা ঢুকিয়ে দিয়েছেন। আমি নির্বাচনী জনসভা করে আপনারা জানেন, তারা ডেপুটি হাতের জনসভাতে সর্বশেষ আমার কাছে টাকা এসেছিল, যারা পকেটে টাকা দিয়েছিল 1,32,000 টাকা 2001 সালে। আমি টাকা মানুষকে দিয়ে নির্বাচন করি না, মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসি। আমি টাকা দিয়ে কিছু করার বিমাস সাতকানিয়া লোহাগাড়াতে নাই। এই জন্য আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাতকানিয়া লোহাগাড়াতে একাকার হয়ে, এখনো আমার একটি সংগঠন আছে মাইনরিটি, সেই মাইনরিটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ে কাঞ্চনা সহ সেটার সদস্য সংখ্যা প্রায় 300-এর কাছাকাছি। সেই দিন আমি একটা জানা যায় চাচ্ছিলাম, প্রায় 10 জনের মতো হিন্দু ছেলে হুন্ডা নিয়ে আমার গাড়িতে করে আমাকে জানাজার মাঠে নিয়ে গিয়েছে। তাই বলবো, সাতকানিয়া লোহাগাড়া এটা হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানির দয়া, এবং আপনারা সবাই মিলে আপনাদের যেই কোনো বিপদে আমাদেরকে যখন বলবেন আপনাদের পাশে থাকবো। আমরা জামাত ইসলামী যে আদর্শের জন্য কাজ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি। শিবির আপনাদের সংগঠন, জামাত আপনাদের সংগঠন। এ কথা বলে আপনাদের সবার কাছে আশীর্বাদ চেয়ে, আপনাদের সবার কাছে আমার মঙ্গল চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমার সম্মান, সশ্রদ্ধ আমি সম্মান আপনাদেরকে